আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, কিংবা ধরুন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য দিল্লি রীতিমতো মরিয়া হয়ে পড়েছে। ইচ্ছে করে এখানে মরিয়া শব্দটি ব্যবহার করলাম, অর্থাৎ এই কাজ না করা পর্যন্ত দিল্লির মৃত্যু হবে না, বা দিল্লি মরতে চাচ্ছে না। কিংবা ধরুন দিল্লির দেহে যতক্ষণ প্রাণ আছে, প্রাণবায়ু আছে, এখানে দিল্লি বলতে কেবলই মাত্র নরেন্দ্র মোদী নয়, পুরো রাষ্ট্রযন্ত্র, তাদের যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রয়েছে, প্রাণবায়ু রয়েছে, তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র, তাদের বিশ্বস্ত হামিম বা বন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমতায় না বসানো পর্যন্ত তারা কোনো কিছুতেই ক্ষান্ত হবেন না। সাম্প্রতিক সময় ভারতের একজন রাষ্ট্রদূত নিয়োগ লাভ করেছেন, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত তাকে অ্যাক্রেডিটেশন দেয়নি, অর্থাৎ তাকে স্বীকৃতি দেয়নি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে খুব কম ঘটেছে। তো ভারতের মতো রাষ্ট্র, আমেরিকার মতো রাষ্ট্র, কিংবা ইউরোপের ফ্রান্স, তারপর আপনার ইংল্যান্ড, জার্মানি, এর বাইরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কিংবা কানাডার রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত যারা আছেন বাংলাদেশে, এই রাষ্ট্রগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, এবং রাষ্ট্রদূতরা বাংলাদেশে আসেন, অবাধে বিচরণ করেন, এবং তাদেরকে অ্যাক্রেডিটেশন দেওয়া হবে না, অর্থাৎ তারা বাংলাদেশে এসে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র হস্তান্তর করবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলা হয়, মোফা, তাদেরকে মেনে নেবে এবং গার্ড অফ অনার প্রদান করে তাদেরকে এদেশে দায়িত্ব পালন করতে দেবে। এটি হলো স্বাভাবিক রীতি। এর বাইরে এই যে নতুন ভারতীয় রাষ্ট্রদূত, তাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। এই প্রথম একজন প্রফেশনাল রাজনীতিবিদকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ইতিপূর্বে ভারতের কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়ত, তিনি পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা জানেন। তো একে তো ভারতীয় রাজনীতিবিদ, তারপর আবার বাংলা ভাষী রাজনীতিবিদ, এরপর আবার বিজেপি করেন, তার উপরে আবার রেল মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তিনি সামলেছিলেন। সেই দীনেশ ত্রিবেদীকে যখন বাংলাদেশে নিয়োগ দেওয়া হলো, তখন থেকেই সবাই আমরা বলা বলি করছিলাম যে ভারত বাংলাদেশকে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং যাকে বলা হয় নেতিবাচক অর্থে যে কোনো একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য তারা এত হাই প্রোফাইলের একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দিলেন। ইতিপূর্বে ভারতে যে সকল রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, প্রথম দিকে একজন ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার, তারপরে জয়েন্ট সেক্রেটারি, একেবারে সর্বশেষ যিনি ছিলেন তিনি ছিলেন এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেখানে এডিশনাল সেক্রেটারি, তারপর সেক্রেটারি, তারপর সিনিয়র সেক্রেটারি, তারপর ক্যাবিনেট সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে ফুলমন্ত্রী, ফুলমন্ত্রীর পরে আবার সবচেয়ে লোভনীয় মন্ত্রী রেলমন্ত্রী। কাজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দীনেশ ত্রিবেদী, এই দুজনের যে রাজনৈতিক পরিপক্কতা, গোল এবং চিন্তা চেতনা একই পর্যায়ের, এবং দীনেশ ত্রিবেদীকে কোনো একটি বিষয় ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য কোনো অবস্থাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রোটোকল মানতে হবে না। তিনি সরাসরি জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন, সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন, অথবা প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি আছেন অমিত শাহ, তার সঙ্গে কথা বলবেন। এইরকম একজন মানুষকে কেন বাংলাদেশে পাঠানো হলো? এই প্রোফাইলের কাউকে তো আমেরিকাতে পাঠানো হচ্ছে না, এই প্রোফাইলে কাউকে রাশিয়াতে পাঠানো হচ্ছে না, চীনে না। তাহলে বাংলাদেশের সঙ্গে এমন কি হলো যে দীনেশ ত্রিবেদীর মতো একজন মানুষকে এখানে পাঠাতে হবে? ইট মিনস বাংলাদেশের ব্যাপারে ভারত মরিয়া হয়ে পড়েছে, আর এটা বাংলাদেশ বুঝতে পারার কারণে দীনেশ ত্রিবেদীকে এখনো পর্যন্ত অ্যাক্রিডিটেশন প্রদান করা হয়নি বা তাকে মেনে নেওয়া হয়নি। কাজেই বাংলাদেশ যদি তাকে মেনে না নেয়, তাকে ফেরত যেতে হবে।
এই বাস্তবতায় দীনেশ ত্রিবেদী তিনি জানেন, তিনি বাংলাদেশে যখন ঢুকছিলেন ঠিক সেই সময়টাতে বেনাপোল সীমান্তে যে সকল কথাবার্তা বলেছেন বাংলাদেশ বলছে এগুলো খুবই আপত্তিকর। তিনি বাংলার আকাশ বাতাস সবকিছুর মধ্যে অভিন্নতা দেখতে পাচ্ছেন ভারতের। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের 140 কোটি মানুষকে মিশিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে এই দুটো জাতি যদি এক হয়, জনগণ যদি এক হয়, যে আমাদের ভাষা এক, আমাদের কথা এক, আমাদের অনুভূতি এক, আমাদের ব্যথা বেদনা এক, আমরা দূরে কেন থাকবো, আমরা একত্রে থাকবো। এবং তিনি বলছেন আমি এমন কিছু করব যাতে এদেশের মানুষ সবাই খুশি হবে। ভালো কথা। তো সেই কাজগুলো কি? সে কাজগুলো অতীতে যেভাবে ভারত কাশ্মীরকে ভালোবেসেছে, যেভাবে ভারত যাকে বলা হয় হায়দ্রাবাদকে ভালোবেসেছে, কিংবা আপনার সেই লেন্দুব দর্জিকে তারা যেভাবে বানিয়েছে, সেই ভূমিকে তারা ভালোবেসেছে। তো সেইরকমভাবে কি বাংলাদেশকে আসলে তারা ভালোবাসতে চায় কি না, এই কথাগুলো আলোচনা হচ্ছে। ভারত যে সকল দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি, তার প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি হস্তক্ষেপ করেছে, যেমন ধরুন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গাতে কিন্তু তছনছ হয়ে গেছে এবং আলটিমেটলি সেই দেশ এবং সে দেশে যারা রাজনীতিবিদ অ্যাবসলিউটলি চীনমুখী হয়ে পড়েছে। তো ভারতের সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যেটা তারা শ্রীলঙ্কাতে করেছে, কাশ্মীরে করেছে, নেপালে করেছে, আফগানিস্তানে করেছে, মালদ্বীপে করেছে, বাংলাদেশের ক্ষেত্রে যেন সেটা না ঘটে। এর কারণ হলো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে ভারতের প্রায় 70 কোটি মানুষ, অর্থাৎ 140 কোটি ভারতীয় নাগরিকদের মধ্যে অর্ধেকটি এই বাংলাদেশের চারিদিকে বসবাস করে। কাজে এটাকে নিয়ে ভারত ছেলে খেলা খেলতে চায় না, কোনো ঝুঁকি নিতে চায় না। এখানে ভারত এসপার ওসপার, সরাসরি তাদের কর্তৃত্ব থাকবে, অথবা যারা থাকবে তারা তাদের কথা শুনবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনার পরে ভারত বুঝে গেছে যে আনাটা ঠিক হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। আমেরিকা এনেছে, কিন্তু ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তিনি আসতে পারতেন না। তারপর যখন তারেক রহমান সাহেব এলেন, দুষ্ট লোকেরা বলে এখানে ভারতের বিরাট হাত ছিল, গ্রিন সিগন্যাল ছিল, ভারতের এফোর্ট ছিল, অথবা নিদেন পক্ষে ভারতের প্রচণ্ড আন্তরিকতা ছিল। ভালো কথা। সেই আন্তরিকতা এখন আর নেই, এটা বুমেরাং হয়ে গেছে। তার জায়গাতে ভারত এখন বুঝে গেছে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর এটাকে কাগজে কলমে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভারতকে খেলতে হবে, মার্কিন ডিপ স্টেটের মতো ভারতকে খেলতে হবে। সেই খেলা কি শুরু হয়েছে কিনা, এটা নিয়ে হলো প্রশ্ন বা আজকের এই টপিক। আপনি যদি দেখেন যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে, যে ঘটনা সরকারের বিরুদ্ধে একটা প্রচণ্ড জনমত তৈরি হয়ে যাচ্ছে। আপনি ধরুন পদ্মা সেতুর জন্য যে রেল সেতু তৈরি করা হয়েছে, রেল লাইন, সেই অংশের মাটি কেটে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত বা একদল মানুষ, বা ধরুন সরকারি কাউকে অনুমতি দিয়েছে, বা সরকারি দলের কোনো কর্তা ব্যক্তি, অথবা ধরুন আওয়ামী লীগের কোনো লোক এটাকে একটা সাবোটাইজ করার জন্য এই কাজগুলো করেছে। রাতের আধারে বা দিনে একটা সময় ভেকু নিয়ে কিছু মাটি সেখান থেকে তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। ফলে সব মানুষ বলার চেষ্টা করছে যে এই সরকার আওয়ামী লীগের কোনো উন্নয়নকে তারা গুরুত্ব দিচ্ছে না, হোক সেটা পদ্মা সেতু, হোক সেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এনিথিং এলস। এগুলোকে বন্ধ করে একটা নতুন ইতিহাস গড়তে চাচ্ছে, আর চারিদিকে মানুষ সি রব করছে। আপনি দেখুন যে কিছু অপরাধ ঘটছে বাংলাদেশে, সুনির্দিষ্টভাবে আমি সেই অপরাধগুলোর নাম বলবো না, কিন্তু অপরাধগুলো ইতিপূর্বে কখনোই এই আকারে, এই আকৃতিতে এবং এইভাবে আসলে ঘটেনি। এবং সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে জনমত সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে পড়ছে। সেটা মারামারি, কাটাকাটি, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে শাসক দলের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত, এগুলো হতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই, যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো এবং তাকে এই অপরাধে জেলখানায় ঢুকানো হলো। সে জামিনে বের হয়ে এলো এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেকজন যুবদল নেতাকে সে খুন করলো। এই যে খুনি, সেও কিন্তু বিএনপির লোক। এই কাজটি কেন সে করলো, কেন তার জামিন হলো, এবং এই সকল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ কী করে আবার ইন্টারনেটে আসলো, এরকম অসংখ্য ঘটনা। আবার ধরুন এই মুহূর্তে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে
মানে সারা বাংলাদেশ তোলপাড়। এক পক্ষে বলছে হয়নি গ্রেপ্তার, আর এক পক্ষে বলছে হয়ে গেছে, এক পক্ষে বলছে বেনজির বাসায় আছেন, এবং বাংলাদেশ সরকারের কোনো সাধ্য নাই, বা এখন সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী বেনজিরকে বাংলাদেশে ফিরে আনা একেবারে কঠিন একটি বিষয়। অন্যদিকে সরকার শতভাগ নিশ্চিত এই যে একটা মার্কেটিং হচ্ছে, একটা ব্র্যান্ডিং হচ্ছে, এটা আলটিমেটলি সরকারের বিরুদ্ধে চলে যাবে যদি বেনজির সাহেবকে আসলে রিয়েলি বাংলাদেশে আনা না যায়। ডক্টর জাহিদুর রহমান প্রথমে তাকে নেওয়া হলো। এখন ডক্টর জাহিদুর রহমানের মতো মানুষদের সঙ্গে বিএনপির কি সম্পর্ক ছিল? আমি তো এই দলটির যে রাজনীতি, মানে 2019 সন থেকে এই দলে যোগদান করার পর থেকে এই দলের একেবারে তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবার মধ্যে, মানে নিচে যারা একেবারে ইউনিয়ন পর্যায়ের বিএনপির কর্মী আছে তাদের সঙ্গেও বহুবার আমার যোগাযোগ হয়েছে। এর কারণ হলো যে বিএনপির সবচেয়ে খারাপ সময়টিতে যে কজন লোক ফ্রিলি মুভমেন্ট করতে পেরেছিল, সেটা কৌশলের কারণে হোক অন্য যে কোনো কারণে হোক, তার মধ্যে আমি অন্যতম। তো কাজেই বিভিন্ন বিষয়, আর যেহেতু আওয়ামী লীগ থেকে এসেছিলাম, আওয়ামী লীগের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো, এই জন্য বিএনপির বহু মানুষ বুদ্ধির জন্য, পরামর্শের জন্য, সাহায্যের জন্য কথা বলতেন, গোপন কথা বলতেন, প্রকাশ্যে কথা বলতেন, তাদের দলের অনেক গোপনীয় বিষয়গুলো জানার সুযোগ হয়েছে, কিন্তু কোথাও তো জাহেদকে দেখিনি। এখন এই জাহেদ হঠাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব গুরুত্বপূর্ণ বিশ্বস্ত পার্টনার হয়ে গেলেন, একইভাবে খলিলুর রহমান হয়ে গেলেন, আরো অনেকগুলো ব্যক্তি চলে এলো যাদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ এবং সম্পর্ক নেই। অল অন এ সাডেন দে বিকাম হিরো অব দ্য হিরো। এখানে যদি তরুণদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী আনি ধরেন, কিংবা সিনিয়রদের মধ্যে মঈন খান, নজরুল ইসলাম খান বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নবাগত অন্তত 1 ডজন পাওয়ারফুল ব্যক্তি তারা বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, যাদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ ছিল না। এই কাজ কারা করালো? এর পেছনে কি আমেরিকার হাত, না ভারতের হাত, নাকি এর পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত? তারেক রহমান সাহেব মানে শতভাগ নিজের থেকে এই কাজগুলো করেছেন। নট লাইক দ্যাট, এদের সঙ্গে হয়তো তারেক রহমান সাহেবের 1 বার 2 বার 5 বার কথাবার্তা হয়েছে। তো কেন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো? একইভাবে কিন্তু বহু মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপরে, তার ফলে তিনি কিন্তু আর পারেননি। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং এই যে জাহেদ থেকে শুরু করে অন্য যারা আছেন তাদেরকে আবার নিয়োগ দিয়ে বলা হলো এরা ভারতের দালাল। আবার ভারতের দালাল হিসেবে তারা যখন ভারতে গেলেন, ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, প্রত্যাখ্যাত করা হলো, বা তারা ফিরে এলেন, ভারতকে মুখের উপর না বলে দিলেন, হোয়াট এভার মেবি, কিন্তু ইজ্জত যা যাওয়ার সবকিছু চলে গেল সরকার প্রধানের। এর মধ্যে আবার সরকার প্রধান মালয়েশিয়াতে যাচ্ছেন, এবং মালয়েশিয়া থেকে সেখান থেকে আবার তিনি চীন যাবেন। আমার বিশ্বাস, আজকে বলে রাখলাম, লিখে রাখেন, মালয়েশিয়া থেকে চীন যাবেন এবং চীন থেকে প্রধানমন্ত্রী ফিরবেন, এবং ফেরার পর আপনি দেখবেন রাজনীতির সমীকরণটা কোন জায়গা থেকে দাঁড়ায়। এই যে অবস্থা, যা কিছু হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো স্যাবোটাজ, অনেকগুলো চক্রান্ত, অনেকগুলো ঘটনা ঘটানোর জন্য দিল্লি তার সর্বশক্তি নিয়োগ করে যে কাজ করছে, মরিয়া হয়ে পড়েছে, সেটা হলো তাদের মিত্রকে বাংলাদেশে ফেরানোর জন্য। সাধু সাবধান, যারা খুশি হওয়ার তারা খুশি হন, যারা বেজার হবার তারা বেজার না হয়ে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা অ্যাবসলিউটলি একটি পলিটিক্যাল অ্যানালিটিক্স। এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে এটা যেভাবে বলা যাচ্ছে না, আর এটা যে ঘটবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। মূলত দুবাইতে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবরটি সারা বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের যারা তৃণমূলে গেয়ার আপ হয়েছিলেন বিভিন্ন মানুষ, তারা ভীষণভাবে আতঙ্কিত অনুভব করছেন। আওয়ামী লীগের যে সকল এজেন্ট, যে সকল কর্মী, যে সকল শুভানুধ্যায়ী যারা সরকারের মধ্যে আছেন, রাষ্ট্রযন্ত্রে মানে প্রশাসন যন্ত্রে আছেন, যারা ব্যবসায়ীদের মধ্যে আছেন, জনগণের মধ্যে আছেন, ভুল পাল্টে গেছেন, কেউ জামাতে মিশেছেন, কেউ বিএনপিতে মিশেছেন, তাদের সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এবং এটাই জীবন। এটা জীবন এই কারণে যে মানুষ আশা এবং নিরাশার দোলাচলে চলতে থাকে। যেমন ধরেন, আপনি খুব বেশি আশাবাদী একটা বিষয়, ভীষণ রকম আশাবাদী, তো অনেকদিন খুব স্বপ্ন দেখলেন, আজ এটা হবে, কাল এটা হবে, পরশু এটা হবে, কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটলো,
সেই দুর্ঘটনাটা অন্য সময় হলে আপনার গায়ে লাগতো না। যদি বিপদের দিনে আপনার এই দুর্ঘটনাটা ঘটতো, আপনি হয়তো গায়েই মাখতেন না। কিন্তু আপনি যেহেতু একটা সুখের স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়টিতে এরকম একটি বিপদের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে আপনার, যাকে বলা হয়, সমস্ত হিসাব এলোমেলো হয়ে যাবে। তো সেই দিক থেকে আওয়ামী লীগ গত ২ মাস ধরে, অর্থাৎ সরকারের প্রথম ১ মাস তারা আশায় ছিল তারেক রহমান সাহেব তাদেরকে একটা সুযোগ দেবে, রাজনীতি করার অনুমতি দেবে, এবং যেহেতু আমরা ভোট দিয়েছি, আমরা সরকারের অংশীদার হব, খুব দ্রুত নেত্রী ফিরে আসবে, আমরা ইলেকশন করতে পারবো, রাজনীতি করতে পারবো, অফিসগুলো খুলে দেবে, এরকম ১ মাস তারা বেশ একটা গিয়ার আপের মধ্যে ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, কিছুই হচ্ছে না, আগের মতো মব হচ্ছে। আওয়ামী লীগ অফিসগুলোকে খোলার চেষ্টা করেছেন, সেখানে আরো বেশি অতীতের ইনুস জামানার চাইতেও বেশি জুলুম অত্যাচার হচ্ছে। তারপর ৩২ নম্বরের সামনে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। এখানে ছেলে নেই, বুড়ো নেই, নারী নেই, পুরুষ নেই, যারাই ৩২ নম্বরের সামনে একটু দাঁড়াচ্ছে অমনি পুলিশ এবং বিএনপি যারা নেতাকর্মী তারা হামলে পড়ছেন। তখন আওয়ামী লীগের লোকজনের মধ্যে একটা, যাকে বলা হয়, মানে একটা প্রশ্নবোধক চিহ্ন, একটি আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেটরি, সাইন আপ এক্সক্লামেটরি, এটা শুরু হয়ে গেল। এ কি হলো? আমরা ভারতের কথা মতো, দাদাদের কথা মতো ভোট দিলাম। শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা দিল্লি থেকে, কলকাতা থেকে তাদেরকে নির্দেশনা দিলেন যে তোমরা বিএনপিকে ভোট দাও, বিএনপিকে ভোট না দিলে জামাত ক্ষমতায় চলে আসবে, আর জামাত যদি ক্ষমতায় আসে তা আজীবনের জন্য আমরা নিষিদ্ধ হয়ে যাব। কাজেই মন্দের ভালো, বিএনপিকে ভোট দাও। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ঘটনাগুলো এমনভাবে ঘটলো, সবাই মনে করলো যে আরে এর সাথে তো ইউনূসের জামানাই ভালো ছিল। সেখানে কারো ক্ষমতা ছিল না, বিএনপির ক্ষমতা ছিল না, জামাতের ক্ষমতা ছিল না, এনসিপির ক্ষমতা ছিল না, একটা মগের মূল্য ছিল। আর সেই মগের মূল্যকের মধ্যে যারা একটু মগ করার চেষ্টা করতো তাদেরকে খুব সহজে কিছু মাল পানি দিয়ে, কিছু সাহায্য করে, সহযোগিতা করে তাদেরকে ম্যানেজ করা যেত। তো এটি তো ভালো ছিল। কেন আমরা এই ঝামেলায় জড়াতে গেলুম? এই যখন কথাবার্তা, ঠিক সেই সময়টাতে হঠাৎ পার্লামেন্ট আইন করে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের মাথায় বাস পড়লো। হায় হায়, এই তো দেখি মানে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের কপালই এরকম, তারা মনে করলো যে আমাদের বোধহয় সারাটা জীবন এইভাবেই মানে নিষিদ্ধের বিরুদ্ধে, তারপরে ক্ষমতার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে আসলে সবকিছু অর্জন করতে হবে, কারো দয়া মায়া চলবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ালো এবং গত ২ মাস ধরে তারা বিভিন্ন হুমকি দিয়ে, ধামকি দিয়ে, তাদের নেত্রী বিভিন্ন কথাবার্তা বলে, তাদের নেতারা বিভিন্ন কথাবার্তা বলে, এবং প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগের মানে তাদের অসংখ্য নয়, কি বলবো, হাজার হাজার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং মোসাদের দেয়া, হয়তো আমি বলতে পারি না, কোনো গোপন সফটওয়্যার, যে সফটওয়্যার তারা কিনেছিল রাষ্ট্রের জন্য, সেই সফটওয়্যারের কোনো কপি তাদের কাছে থাকতে পারে। তার মাধ্যমে তারা প্রতি মুহূর্তে একের পর এক গোপন বৈঠক করে যাচ্ছে। কখনো কখনো কোনো বৈঠকে মানে হাজার হাজার নয়, মানে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে। কি সফটওয়্যার মাধ্যমে? সেখানে রাজনীতির মঞ্চে যেভাবে শেখ হাসিনা বক্তব্য দেন সেভাবে বক্তব্য দিচ্ছেন, এবং কিছু কিছু এইভাবে ভিডিও ফুটেজ, মানে অনেক নেতা আওয়ামী লীগের লোকজন তারাই এটা প্রচার করে দেন। যেমন সাইদ খোকন সাহেব, ঢাকার মেয়র, তার একটা ভিডিও ফুটেজ সাম্প্রতিক সময়ে এসে অসাধারণ চমৎকার গলায় তিনি কথা বলছেন সন্ন্যাসী বাবার মতো করে, লম্বা লম্বা চুল, কিন্তু তার কথার যে দীপ্তময়তা, তার যে দৃঢ়তা, এবং যেভাবে রাজনীতির পরিপক্কতা নিয়ে তিনি সেই কথাগুলো বলছিলেন, এটি সাইদ খোকন সাহেব যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি এত সুন্দর করে বলতে পারেনি। ফলে বিদেশে গিয়ে মনে হচ্ছে তার রাজনীতির যে প্রজ্ঞা, সাহস, ভাষার যে শৈলীটা, এটা বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে তার একটা আকর্ষণিক, একটা অজানু লম্বিত নয়, মানে ঘাড় পর্যন্ত তার যে লম্বা চুল, তার মুখে যে দাড়ি, একটা দেবত্ব দেবত্ব ভাব সেখানে চলে এসছে। তো এগুলো মানে কখনো জাহাঙ্গীর কবির নানক সাহেব, কখনো বাহাউদ্দিন নাসিম সাহেব, কখনো এই সাইদ খোকন সাহেব, তারা এই ধরনের হালকা ছোট ছোট ভিডিও, এটা বোধ হয় পার্টিরই একটা ফোরামের, যাকে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী এগুলো তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যেন আলোচনা চলে, বিতর্ক চলে তাদেরকে নিয়ে। কিন্তু সরকারের কোনো এজেন্সি এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোনো আওয়ামী লীগ নেতাকে বা শেখ হাসিনার সঙ্গে কোনো আওয়ামী লীগ নেতার যে টেলিফোন সংলাপ, স্কাইপের যে কথাবার্তাগুলো, এগুলো এখনো পর্যন্ত তারা
ধরতে পারেননি, বের করতে পারেননি, ভাইরাল করতে পারেননি। ইট মিনস আওয়ামী লীগের হাতে এমন টেকনোলজি রয়েছে, প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিটি শতভাগ নিরাপদ, এবং সেই প্রযুক্তিটি তারা নিজেদের মধ্যে এত চমৎকারভাবে তারা করছে, যেটি বর্তমান সরকারের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে বা বিএনপির যে বট বাহিনী রয়েছে, জামাতের যে বট বাহিনী রয়েছে, তারা সেই জায়গাটিতে এখনো ঢুকতেই পারছেন না। তো এই যখন রিয়ালিটি, সেই রিয়ালিটিকে ভিত্তি করে তারা কখনো যুগপৎভাবে আন্দোলন করছেন, কখনো একই সঙ্গে ১০০টি স্পটে মিছিল করছেন একই সঙ্গে, কখনো ১৫টি জেলাতে মিছিল করছেন, কখনো যা কিছু করছেন ওটা মানে আমরা যা না দেখতে পাচ্ছি তার সাথে বেশি আওয়ামী লীগের লোকজন দেখতে পাচ্ছে, বিকজ এই কাজগুলো তারা কখনো কখনো যে কাজগুলো করছেন লাইভে করছেন, এমন প্রযুক্তি দিয়ে করছেন, সেই প্রযুক্তির যে ডাটা এন্ট্রি কেবলমাত্র তাদের হাতে থাকছে। এমনকি যাদেরকে সংযুক্ত করা হচ্ছে এই প্রযুক্তিতে, যেমন ধরুন হাতিয়াতে একটা মিছিল হবে, তো তাকে একটা আইডি দেওয়া হলো বা তাকে একটা পাসওয়ার্ড দেওয়া হলো, সে সেটা লাইভ টেলিকাস্ট করছে, কিন্তু ওটার কোনো ভিডিও ফুটেজ সে ধারণ করতে পারছে না। কোন আইডি থেকে এলো বা কীভাবে এলো এটা ধরতে পারা যাচ্ছে না। ফলে কি হলো, ওটা মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজন ইন্টারনেটে ছড়িয়ে দিলে ওই পর্যন্তই, কিন্তু এটার সাথে সাথে কারা জড়িত, কোথা থেকে আসছে, এটার আইপি প্রোটোকল কি, কোন দেশ থেকে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, কোনো কিছুই সরকারের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে তারা বুঝতে পারছে না। এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিট সম্পর্কে যে ধরনের কথাবার্তা আমি শুনতাম, আমার নিজের একটি সমস্যা নিয়ে আমি যখন এই সাইবার ক্রাইম ইউনিটে গেলাম, কথাবার্তা বললাম, আমি দেখলাম যে এখনো পর্যন্ত সেখানে আসলে ওই পর্যায়ে প্রযুক্তিটা ডেভেলপ করেনি। যেমন আমার যে ফেসবুক আইডি রয়েছে, সেই ফেসবুক আইডিতে আমারই লেখা কন্টেন্ট, সেই কন্টেন্টে দেখা গেল যে একটা ফেক ক্লেম সাবমিট করলো একটা পক্ষ, নাম দিল কালের কণ্ঠের নামে, একটা ভুয়া ফেক আইডি করে তারা সেখানে ক্লেম দিল, এবং এটা এতটা টেকনিক্যালি করা হয়েছে যে পুরো ফেসবুকের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম সেটা মনে করছে দে আর রাইট, আই এম রং। নিয়ম অনুযায়ী থানায় জিডি এন্ট্রি করলাম, সেটাকে সাইবার ক্রাইম ইউনিটে জানানো হলো, এবং আমার পর্যায়ে থেকে যেখানে মনে করেন ধরেন পুলিশের আইজি থেকে শুরু করে সবার সাথে যেখানে আমার একটা এক্সেস আছে, এবং সবাই যেখানে সম্মান করে, মর্যাদা দেয়। আমি বন্ধের দিনে ডিবি অফিসে গেলাম, তারা সারাদিন কাজ করলো, তারা সেটাকে নোটারি পাবলিক করলো, নিজেরা জিডি এন্ট্রি করালেন, তারপরে সে আবার নিজেদের প্যাডে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্যাডে এইটা আবার তারা লিখলেন মেটার হেডকোয়ার্টারে, কিন্তু গোলার্ডি মেটা কিছুই পাত্তা দিল না। তারা বললেন যে এটা ক্রিমিনাল অফেন্স, এটা ভুল করা হয়েছে। কালের কণ্ঠ নামে দেখালো, কালের কণ্ঠ আপনি জানেন যেহেতু আমি কালের কণ্ঠতে লিখি, ফলে কালের কণ্ঠের সমস্ত ম্যানেজমেন্ট মেটাকে লিখলো, সবকিছু করলো, কিন্তু কোনো অবস্থাতে মেটা মানে ফেসবুকের যারা কর্তৃপক্ষ তারা পাত্তা না দিয়ে ওই যে যারা ক্লেমার, যারা আমার কাছে এই কাজ করার জন্য $300 চেয়েছে, যে আমি তোমার কাছে হ্যাক করেছি বা তোমার কাছে আমি $300 চাই, এটার স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পরে কাজ হলো না। ইট মিনস আপনি দেখেন যে প্রযুক্তিটা এখন আসলে কারো নিয়ন্ত্রণে না, এবং এখানে মেটা, গুগল, অন্যান্য যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা অনেকটা নিজেদের মতো করে কাজ করছে। তো তারই প্রযুক্তির কিছু প্রযুক্তি আমেরিকা নিয়ন্ত্রণ করে, কিছু প্রযুক্তি মোসাদ নিয়ন্ত্রণ করে, কিছু প্রযুক্তি হ্যাকাররা নিয়ন্ত্রণ করে। মানে মেটাও যে সবসময় নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে, নট লাইক দ্যাট। তারা মেটার যে এআই সিস্টেমটা কেমনভাবে রিড করে ফেলেছে, যে এখন মেটা যদি এটাকে সিস্টেমটা পরিবর্তন করতে যায়, মেটাকে ভীষণ রকম সমস্যা করতে হবে। তো এরকম একটা কমপ্লেক্স অবস্থার মধ্যে আওয়ামী লীগ প্রযুক্তি ব্যবহার করে তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে বা যে সমস্ত কাজকর্ম চালাচ্ছে, সেটা সরকার এর দ্বারা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। তো এই কারণে কি হলো, আওয়ামী লীগ এই যে যা কিছু করছে তারা নিজেদের মধ্যে প্রচার করে, প্রোপাগান্ডা করে, তারা নিজেদেরকে গিয়ার আপ রাখে, এবং গিয়ার আপ রেখেই এই যে যখন তারা বলে আপা আসছেন, আপা বলেন আমি 6 মাসের মধ্যে আসছি, হাসির মঞ্চ রেডি করো, ইত্যাদি ইত্যাদি, এগুলো করে তারা একটা সুখ স্বপ্নে ভাসতে থাকে। অনেকে হয়তো বলে যে আজকে বৃষ্টি হয়েছে, আপা আসবেন, শুনে খুব মনটা ভালো, তো ভুনা খিচুড়ি করো, ভালো করে পোলাও রান্না করো, কোরমা রান্না করো, যার যেটা পছন্দ, বা আমি আজকে বার্গার খাবো, আজকে আমি 5 স্টার হোটেলে খাবো। কেউ হয়তো বলতে পারে যে আমি আজকে মনের আনন্দ, খুব আনন্দ, আমি আজকে একটু মদ খাবো। তো যে যার মতো করে এটাকে চেয়ার আপ করছে, আনন্দটাকে চেয়ার আপ করছে, এবং পুরো আনন্দটাই কিন্তু ইলিউশন, মানে কল্পনা থেকে, যার সঙ্গে কোনো বাস্তবতা নাই। এরকম যখন মানুষ একটা ইলিউশন জগতে পড়ে যায়, ওই জায়গাতে সামান্য একটু ছোট্ট দুঃসংবাদ আসলে, ক্ষতি আসলে মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। আওয়ামী লীগের অনেক দুর্দশাগ্রস্ত নেতা বাংলাদেশে যারা পালিয়ে আছেন, অনেকে টেলিফোন করে বলে ভাই কি মানে
শুনলাম আপা আসবে ইত্যাদি ইত্যাদি খবরগুলো তারা শেয়ার করে। আর আমি যখন বলি যে না রে এটা হবে না, আগামী 20 বছরে পলিটিক্যাল কোনো স্ট্যাবিলিটি আসবে না, কোনো সলিউশন নেই, এখন বিএনপিকে যেটা দেখছো এরকম দুঃসময় বিএনপি খুব দ্রুত আসবে, তো এই কথাগুলো যখন বলি তারা তখন একটা মাটির সঙ্গে মিশে যায়, বলে যে ভাই এখন অনেকে ভয় টেলিফোনও করে যে আপনি খুব বেশি নির্মম সত্য কথা বলেন, আমরা একটু আশা ভরসা নিয়ে পালিয়ে আছি, বেঁচে আছি, কিন্তু আপনার কথা শুনলে মনে হয় মরে যাই। তো এরকম একটি অবস্থায় যখন আওয়ামী লীগের সাবেক আইজি, মানে এখানে আসলে তাকে রাষ্ট্রের আইজি বলার সাথে মানুষজন আওয়ামী লীগের আইজি বলতে পছন্দ করেন, বেনজির আহমেদ, তিনি দুবাইতে ধরা পড়েছেন, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পর যারা দেশের ভিতরে পালিয়েছেন, দেশের বাইরে পালিয়েছেন, সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুবাইতে আপনি জানেন যে শামীম ওসমান সাহেব আছেন, অনেকে মানে এই যে শফিক নামে একজন ভদ্রলোক আছেন যাকে সবাই ডাস্টবিন শফিক বলেন, গালি দেন, যদিও আমি তাকে কখনোই ডাস্টবিন শফিক বলতে রাজি নই। আর জনাব শফিক প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি বললেন যে এই লোকটি ধরা পড়েছে, বেনজির, খুব বাজে একটা শব্দ, স্বভাবত তিনি যেরকম শব্দ ব্যবহার করেন সেই শব্দ ইউজ করে এরপরের পালা কার, অমুকের অমুকের। স্পষ্ট তিনি ইঙ্গিত করলেন যে দুবাইতে আমরা এর আগে একটা ছবি দেখেছিলাম, অনেকে দুবাইতে পালিয়েছেন, এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী জাভেদ ছিলেন, শামীম ওসমান সাহেব ছিলেন। তো বলার চেষ্টা করছে যে সরকারের কর্মকুশলতায়, আমেরিকার কর্মকুশলতায়, আন্তর্জাতিক অঙ্গনের যে বাংলাদেশের ক্রিমিনালদের সম্পর্কে, যাদেরকে সরকার ক্রিমিনাল মনে করে এই মুহূর্তে, তাদের উপর থেকে আন্তর্জাতিক অঙ্গন হাত উঠিয়ে নিয়েছে এবং তাদেরকে একে একে ধরে ধরে প্যাকেট করে বাংলাদেশে পাঠানো হবে। আর এর ধারাবাহিকতায় ধীরে 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 কলকাতার লোক ধরা হবে, ধীরে ধীরে লন্ডনে যারা আছেন তাদেরকে ধরা হবে, ইতালিতে যারা আছেন, আমেরিকাতে যারা আছেন তাদেরকে ধরা হবে, এবং সবার শেষে শেখ হাসিনাকে পাঠানো হবে। তো এই যে আওয়ামী বিরোধী শক্তিগুলো আবার এই যে ন্যারেটিভ করার সুযোগ পাচ্ছে, এটাকে তাৎক্ষণিকভাবে আসলে আওয়ামী লীগের লোকজন মোকাবেলা করতে পারছে না, তারা হতাশ হয়ে যাচ্ছেন, হায় আল্লাহ আমাদের এখন কি হবে, বেনজির সাহেবের মতো লোকজনকে ধরে ফেললো, তাহলে আমি একজন অল্প কয়েকদিনের মন্ত্রী ছিলাম, সংসদ সদস্য ছিলাম, এখন লন্ডনে পালিয়ে আছি, আমাকে যদি ধরে ফেলে, আমার বিরুদ্ধে বাংলাদেশে মামলা আছে 10-12টা 20টা 25টা 100টা, আমাকে ধরলে কি হবে। তো এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে দেশ চলছে, কোথায় গিয়ে এটি স্থির হয় একমাত্র আসমানের মালিকই বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।